আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের ৩৬ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আমার আগেই বোঝা উচিত ছিল আমার সামনে বসা মেয়েটা একটা মেয়ে নয়, ননির পুতুল। তাকে সব দিক থেকে সতর্ক করে কাজ করতে হবে। একটু এদিক ওদিক হলেই সব শেষ। এরপর আবারও বলে উঠলো রাইসার উদ্দেশ্যে, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো, ভয় লাগলে আমাকে ধরে রাখতে পারো। রাইসা মাথা ঝাঁকালো, যার অর্থ সে আর ভয় পাবে না। কিন্তু তেজের যেন রাইসার সম্মতি একদম গ্রহণ হলো না। গম্ভীর কণ্ঠে বলল, চাইলে আমার হাত বা শার্ট ধরে রাখতে পারো। রাইসা বলল, জি লাগবে না। মনের মতো উত্তর না হতে তেজ ক্ষুব্ধ হলো। তারপর বলল, বলছি না ধরে রাখো, ভয় পাবে। শব্দ বেশি জোরে হবে, বারবার কথা বলতে হবে কেন? এক কথায় ঝটপট শুনতে পারো না? তেজের ঝাড়ি শুনে সাথে সাথে দুই হাত উঁচিয়ে তেজের নীল রঙা শার্টের ছেড়ে রাখা বাটনে কোনো রকমে চেপে ধরলো। আতঙ্ক যেন তেজ নিজেই। রাইসার শার্ট ধরে রাখা হাতের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে ফেললো। কি ভাবলো? আনন্দ পেলেও নাকি নিজের উদ্যোগে সফল হতে পেরে এমনটা? পুনরায় হেয়ার ড্রায়ার অফ করে নিল। রাইসার পিঠে পড়ে থাকা মোলায়েম সূক্ষ্ম চুল হাতে আলাদা আলাদা করে নিয়ে শুকাতে লাগলো। যেহেতু বেশি চুল তাই অনেকটা ব্যাগ পোহাতে হলো। যদিও তেজের কাছে এটা কোনো ব্যাপার না। রাইসা বেশ শক্ত করে তেজের শার্ট খিচে আছে, মাঝে মাঝে উঁচু করে তেজের দিকে তাকাচ্ছে। তেজ আর চোখে দেখলেই রাইসা মাথা নামিয়ে ফেলছে লজ্জায়। গরম বাতাসে চুলগুলো উঠতে লাগলো। তেজ খুব সাবধানে ধীরে ধীরে চুল শুকাতে লাগলো। একটু পরপর হাত দিয়ে আলতো করে চুলগুলো সরিয়ে দিচ্ছে, যেন কোথাও টান না লাগে। রাইসা স্থির হয়ে বসে আছে, কিন্তু তার বুকের ভেতর যেন কোনো ঝড় বইছে। তেজের এতটা কাছাকাছি থাকা এই অনুভূতিটা তার কাছে প্রতিবারই নতুন নতুন লাগে। হঠাৎ তেজ নিচু স্বরে বলল, নিজের খেয়াল রাখতে শিখো। আর এদিকে তেজ ডাক দিল, মৃগনয়নী। রাইসা তৎক্ষণাৎ জবাব দিল, হুম। এত তাড়াতাড়ি উত্তর দেওয়াতে ক্ষীণ হাসলো। এরপর বলল, যখন গোসল করবে আমার রুমে এসে চুল শুকিয়ে যাবে, আমি আলাদা করে কোনো হেয়ার ড্রায়ার কিনে দিতে পারবো না। রাইসা বলল, লাগবে না তো, এমনি এমনি শুকিয়ে যাবে। কথাটার সুর শেষ না হতেই তেজের গরম চোখের দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলল। আর কিছু বলার মতো ক্ষমতা হলো না। রাইসা বলল, আমি তো এসব পারি না। তেজ বলল, তোমাকে বলেছি তোমাকে পারতেই হবে। আমার রুমে আসবে, আমি শুকিয়ে দিব। আর হ্যাঁ, যদি আমি দেখেছি নেক্সট টাইম এসব ভিজে চলে আছো, আমার থেকে খারাপ কেউ হবে না, আশা করি বুঝতে পারছো। রাইসা ঝটপট মাথা এদিক ওদিক ঘুরিয়ে নিল। এরপর সব চুল শুকিয়ে গেলে বাঁধতে বলল, এত লম্বা চুল শুকিয়ে যায় কেমন উড়ে উড়ে যাচ্ছে, হাতে নেওয়া বেশ অসুবিধা হচ্ছে। অনেক কষ্টে সব চুলে হাত খোপা করে দুই হাত নিচের দিকে ছেড়ে দিয়ে কেমন হাঁপিয়ে উঠল। এতক্ষণ পেঁচাতে পেঁচাতে খোপা করছে, হাত যেন খুলে যাবে এমন অবস্থা। তেজ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। রাইসার হাঁপিয়ে ওঠা আর এলোমেলো খোপা তার দিকে চোখ এড়িয়ে গেল না। ঠোঁটের কোণে হালকা হাসি টেনে সে ধীরে ধীরে বলল, মৃগনয়নী। তার কণ্ঠে নরম সুর। রাইসা ক্লান্ত গলায় বলল, হুম। তেজ বলল, এটা কি বাদলে? চুল তো আরো পাখির বাসা হয়ে গেল। রাইসা মুখ অসহায় বানিয়ে বলল, আসলে চুল একটু বড় তাই বাঁধতে কষ্ট হয়। তেজ একটু হেসেই ফের বলল, তাহলে কি তোমার চুল বাঁধার জন্য আলাদা মেড রাখবো? যদি চাও রেখে দিই। রাইসা বিস্ময় চোখে তাকালে তেজ বলল, এভাবে তাকানোর কি আছে? তুমি তো বললে তোমার চুল বাঁধতে কষ্ট হয়। এই কষ্টের জন্য চুল ছোট করে কাটবে এমন আশা করো না। আর রইল বাকি চুল, তা কিন্তু একটু বড় নয়, যথেষ্ট বড় আছে চন্দ্রকেশী। রাইসার চোখ বড় বড় করে তাকালো। আবারও চন্দ্রকেশী কোথা থেকে যুক্ত হলো? কি সব অদ্ভুত অদ্ভুত নামে ডাকে। তার তো নাম আছে, তারপরেও সেই নামে ডাকে না, বরং সেই নাম নিজের থেকে বলার জন্য কথা শুনতে হয়েছিল। বলল, চুল এভাবে রাখলে নষ্ট হবে না। রাইসা বলল, আমি তো এভাবেই রাখি। তেজ বলল, আচ্ছা এসব এক করে গুছিয়ে বাঁধা যায় না? আই মিন পেঁচিয়ে পিছিয়ে কি জানি করে। রাইসা বলল, আপনি বিনুনির কথা বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তেজ বলল, হ্যাঁ হ্যাঁ, তো ওইরকম কিভাবে বাঁধে আমাকে দেখাও তো। রাইসা বলল, আপনি এসব দেখে কি করবেন? কথাটা বলে রাইসা নিজেই নিজেকে বাহবা দিল। কি সুন্দর সাহস হয়েছে, নিজ থেকে প্রশ্ন করছে। সে কি জবাবদিহিতা করতে বাধ্য হবে নাকি? আমতা আমতা করে বলল, না মানে আমি এভাবে বলতে চাইনি। তেজ বলল, কিভাবে বলতে চেয়েছো? কি বলেছো এটা জেনে আমি কি করব? ফার্স্ট শেখাও কিভাবে বাঁধে। রাইসা বলল, কোথায় শিখাবো? কার মাথার চুলে? তেজ গলা পরিষ্কার করার মতো কেশে নিল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, নিশ্চয়ই আমার মাথায় এত বড় চুল নেই, যার কারণে আমার মাথায় করে শেখাবে। আর এখানে তুমি ছাড়া কেউ আছে যে তার মাথায় করবে? নিজে তো চন্দ্রকেশ আছে, সেখানে করে শিখাও। আর এরপর একটা বাড়তি প্রশ্ন করলে থাপড়ে গাল ফুলে তুলবো। নাও কাজে লেগে পড়ো। রাইসা বন্দিত্ব হাত খোপার সেই বিশাল চুলকে খুলে মুক্তি করে দিল। লম্বা চুলগুলো ঝরে পড়লো পিঠ জুড়ে। তেজ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল মুগ্ধ হয়ে। মৃগনয়নী সব দিক থেকে এমন নজর কাড়া। রাইসার মাথার পেছন থেকে দুই ভাগ চুল একাংশ করে হাতে নিল। রাইসার সামনে ঘুরে তেজের দিকে দাঁড়িয়ে নিচের চুলের সেই একাংশই তিন ভাগ করে দেখাতে লাগলো। দেখুন, এভাবে তিনটে ভাগ করবেন, তারপর একটার উপর আরেকটা, এভাবে পাল্টে পাল্টে। চুলের আগা হাতে নিয়ে সামান্য চুলেই বেনি করতে লাগলো। আর তেজ গভীর সৃজনশীল দৃষ্টি ফেলে দেখতে লাগলো। মন দিয়ে দেখছে, মাঝে মাঝে নিজে
হাত বাড়িয়ে ঠিক করতে যাচ্ছে, তারপর বলল, না না, এটা উল্টো হয়ে গেছে। রাইসা তার হাত থামিয়ে দিল। তেজ বলল, আচ্ছা আবার বলো। অনেকক্ষণ পর তেজ বলল, এভাবেই করে? রাইসা বলল, জি। তেজ বলল, দেখি আমি আগে করি, তারপর তো বুঝতে পারবো তুমি শেখাতে সফল হয়েছে কিনা। কথাটা শুনে রাইসার গাল লাল হয়ে উঠল। তেজ কোনো কথা না বলতে দিয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়ে পরিপাটি সোজা করে নিল। এরপর সে রাইসার পেছনে দাঁড়িয়ে আলতো করে তার চুলে হাত দিল। হাতে নেওয়ার সময় রাইসার ঘাড়ে হাত লেগে যায়। মুহূর্তে রাইসার শ্বাস যেন আটকে গেল। এত কাছাকাছি তেজের আঙুল ছুঁয়ে যাচ্ছে। তার ঘাড় কাঁধ ধীরে ধীরে মন দিয়ে বিনুনি করতে লাগলো। ব্যথা লাগছে? তেজ আস্তে করে জিজ্ঞেস করলো। রাইসা বলল, না। রাইসার গলা কেঁপে উঠল। কিছুক্ষণ পর তেজ বলার জন্য মুখ খুলেছে, হয়ে গেছে, কিন্তু শব্দগুলো বাইরে বের করতে পারলো না। সামনে আয়নায় তাকিয়ে দেখে রাইসা চোখ বন্ধ করে আছে। তেজের এমন অনবরত স্পর্শ রাইসা কাঁপুনি দিয়ে উঠছে। ভয়ে চোখ বন্ধ করে আছে। হাত দুটি ওড়নার আঁচলে বেশ করে শক্ত করে ধরে রাখা। তেজের দৃষ্টি এড়ালো না। ঘাড়ের ছোট ছোট হেয়ার সরিয়ে দেওয়ার জন্য আলতো করে ঘাড়ে হাত রাখতেই তিরতির করে কেঁপে উঠল রাইসার সমস্ত শরীর। তেজ সেই দিকে লক্ষ্য করে রাইসার উন্মুক্ত ঘাড়ে নজর বুলালো। একেবারে ফর্সা শরীর যেন দুধে আলতা। এমন বর্ণনা সে করতেই পারবে না। একবার দর্পণে মৃগনয়নীর মুখ দেখছে, একবার ঘাড়ে জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। লম্বা চন্দ্রকেশীর বিনুনি করতে অনেকটা দূরে গিয়েছিল। আস্তে আস্তে দূরত্ব ঘুচিয়ে তেজ রাইসার পেছন বরাবর দাঁড়ালো। রাইসার মাতাল করা চুলের ঘ্রাণ যেন মাদকের চেয়েও বেশি আকৃষ্ট করছে তেজকে। তেজ ধীরে ধীরে আরেকটু ঝুঁকে এলো। তার নিঃশ্বাস রাইসার ঘাড় ছুঁয়ে যাচ্ছিল। রাইসার চোখ তখনও বন্ধ। বুকের ভেতর ধুকবুক শব্দ যেন আরো জোরে শোনা যাচ্ছে। উথাল পাতাল ঢেউ যেন তলিয়ে যাচ্ছে কোনো গভীর সমুদ্রের তলদেশে। তেজ আলতো করে নরম স্বরে রাইসাকে ডাকলো, চন্দ্রকেশী মৃগনয়নী। রাইসার আঙুলগুলো ওড়নায় আরো শক্ত করে জড়িয়ে গেল। সে কিছু বলতে পারলো না, শুধু ঠোঁট কাঁপলো সামান্য। তেজ আর এক পা এগিয়ে সব দূরত্ব মিটিয়ে নিয়েছে। রাইসার মসৃণ ঘাড়ে হাত বুলিয়ে মুখ এগিয়ে নিল। তেজের গরম ধোয়া ওঠা নিঃশ্বাস রাইসার ঘাট যেন পুড়িয়ে দিচ্ছে। এটা এক অদ্ভুত পুড়ে যাওয়া, যা চোখে দেখা যায় না। রাইসা যেন আরো বেশি মিইয়ে যাচ্ছে। তেজ সেদিকে নজর দেওয়ার প্রয়োজন মনে করলো না। তেজের 2 সিগারেট পোড়ানো কালচে ঠোঁট ঘাট ছুঁই ছুঁই। সে নিজের মধ্যে নেই, কিভাবে সামলাবে নিজেকে? ঘরে এমন সুন্দরী বউ থাকলে কারো ঠিক থাকা আসলেই কঠিন বিষয়। সেকেন্ডের ব্যবধানে ঠোঁট প্রায় ছুঁয়েছে রাইসার উন্মুক্ত ঘাড়। ঠিক তখনই মিয়াও করে শব্দ হলো। হঠাৎ করে কোথা থেকে সাদা ওরিও বলের মতো ছুটে এসে দুজনের মাঝখানে লাফিয়ে উঠল। রাইসার চমকে উঠে চোখ খুলে ফেলল। তেজও হকচকিয়ে এক পা পিছিয়ে রাইসার থেকে সরে গিয়ে দাঁড়ালো। এক হাত পকেটে গুজে জোরে জোরে নিঃশ্বাস ফেললো রাইসার আড়ালে। আরেকটুর জন্য হয়তো অন্য কিছু হওয়ার সম্ভাবনা ছিল। ওরিও এসে সবকিছু টাইম ট্রাভেলের মতো থামিয়ে দিল। ওরিও লেজ উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন নিজের উপস্থিতি জাহির করছে। তার বড় বড় চোখে কৌতূহল আর মুখে একদম নির্দোষ ভাব। রাইসা এক মুহূর্ত তাকিয়ে থেকে হঠাৎ আলতো হেসে ওরিওকে কুলে তুলে নিল। ওরিও! তেজ ভ্রুকুচকে দাঁত কটমট করে তাকিয়ে রইল। আসার সময় পেল না। ঘরের শত্রু বিভীষণ। আমি এতদিন দুধকলা দিয়ে ওরিও পুষেছি, যে কিনা আমার ভালো সময় এসে ঘাপলা মারছে। রাইসার গাল এখনো লাল, শ্বাস ঠিক মতো স্বাভাবিক হয়নি। সে নিজেও বুঝতে পারছে না। আর 1 সেকেন্ড দেরি হলেই হয়তো সবকিছু অন্যদিকে গড়াতো। ওরিও তখন নির্বিকার ভাবে রাইসার কাঁধে থুতনি রেখে বসে আছে, যেন সেই এই নাটকের হিরো। তেজ ধীরে ধীরে নিজেকে সামলে নিল। চোয়াল শক্ত করে একবার চোখ বন্ধ করলো। তারপর স্বাভাবিক গলায় বলল, নামাও ওকে। কেন? রাইসা অবাক হয়ে তাকালো। তেজ বলল, কারণ এখন ওর জায়গা তোমার কোলে না, বাইরে। তেজ গম্ভীর স্বরে বলল। রাইসা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, থাকুক না, ওকে আমার খুব ভালো লাগে। এই কথা শুনে তেজ আরেক কদম এগিয়ে এসে বলল, তাই নাকি? খুব ভালো লাগে তো? মনে আছে তাকে দেখে প্রথম প্রথম কেমন রিয়াকশন দিয়েছেন? যার ভয়ে আলমারির ভিতর ঢুকে সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিলেন, এখন তাকেই ভালো লাগে? পৃথিবীতে খুব আজব আজব ঘটনা ঘটে, তার মধ্যে আপনারটা একটা। রাইসা বলল, আমি প্রথমে ভয় পেয়েছিলাম। আমি জানতাম না এটা একটা বিড়াল। এমন বিড়াল আমি আগে কখনো দেখিনি। তার উপর আমার দিকে কেমন করে আসতো, আর এখন তো আমি ওকে চিনি। তেজ বলল, তো আমাকে চেনেন? তেজের কণ্ঠে কেমন ধোঁয়াশা ধোঁয়াশা লেগে আছে। রাইসা চটজলদি জবাব দিল, জি জি। তেজ বলল, হয়েছে, এখন পড়তে বসো, অনেক সময় পার করেছ। রাইসা নিচে নামিয়ে দিল ওরিওকে। ওরিও নামতেই আবারও তেজ পায়ের কাছে ঘুরঘুর করতে লাগলো। তেজ নিচে তাকিয়ে গরম চোখে বলল, যা ডিস্টার্ব করিস না। কেমন মাথা মাটির সাথে লেগে গিয়ে রাইসার পায়ের কাছে বসেছে। যা দেখে রাইসার বড্ড মায়া হলো। তেজের দিকে তাকিয়ে বলল, ওকে কুলে নেই, দেখুন পায়ের কাছে বসে আছে। ও কিছু করবে না, চুপ করে আমার কুলে বসে থাকবে, নিব। রাইসা কথাটা শেষ করতে পারলো না। তেজ হঠাৎ এক পা এগিয়ে এলো। রাইসার বুক আবারও ধক করে উঠল। এবার কোনো ওরিও নেই মাঝখানে। দূরত্ব আবারও সেই আগের মতোই কমে আসছে। তেজ নিচু স্বরে বলল, ওকে দেখছি আমার থেকে ভালো তুমি চিনো, খুব ভালো। নাও তবে হ্যাঁ, তোমার পড়ার ডিস্টার্ব করলে তোমাদের দুজনকেই জানলা দিয়ে ফেলে দিব। তাড়াতাড়ি টেবিলে গিয়ে বসো।
আর কিছু বলল না, তাড়াতাড়ি ওরিওকে কুলে তুলে নিয়ে টেবিলের দিকে চলে গেল। বুকের ভেতরটা এখনো কেমন ধুকপুক করছে, কিছুক্ষণ আগের মুহূর্তটা যেন এখনো ঘাড়ে লেগে আছে। চেয়ারে বসে বই খুললো ঠিকই, কিন্তু চোখ বরাবর একই লাইনে আটকে যাচ্ছে। ওরিও কোলের ওপর গুল হয়ে বসে পড়েছে, মাঝে মাঝে তার লেজ নড়ছে, আর সেই লেজ রাইসার হাত ছুঁয়ে যাচ্ছে। তাতে রাইসা একটু হেসে ফেললো, ওরিওর মাথায় হাত বুলিয়ে আদর করে দিল। হঠাৎ তেজের দিকে তাকিয়ে আমতা আমতা করে দ্রুত বইয়ের মাঝে মনোযোগ দিল। তেজ কিছুটা দূরে দাঁড়িয়ে সব দেখছিল। রাইসার এমন ব্যবহারে ক্ষণিক হাসলো, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে টেবিলের পাশে দাঁড়ালো। কি পড়েছ? তার গলায় আবারও সেই স্বাভাবিক গম্ভীর্য। জি এইটা। রাইসা বইয়ের দিকে তাকিয়ে এলোমেলো ভাবে একটা লাইন দেখলো। তেজ ঝুঁকে বইটা ভালো করে দেখলো, তারপর বলল, এই পেজটা তো তুমি 5 মিনিট ধরে খুলে রেখেছো, এক লাইনও পড়োনি। রাইসা চুপ হয়ে গেল, তারপর বলল, মনোযোগ কোথায়? তেজ একটু নিচু হয়ে তাকালো তার দিকে। রাইসার গলা শুকিয়ে গেল। রাইসা বলল, পড়ছি তো। তেজ বলল, আমার দিকে তাকাও। রাইসা ধীরে ধীরে তাকালো, চোখে একরাশ লজ্জা, ভয় আর অদ্ভুত কিছুর অনুভূতি। তেজ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর সোজা হয়ে দাঁড়ালো। ঠিক আছে, আমি থাকলে পড়া হবে না, আমি যাচ্ছি। রাইসা যেন হঠাৎ চমকে উঠে বলল, কোথায় যাচ্ছেন? প্রশ্নটা করে নিজেই থমকে গেল। এতটা আগ্রহ দেখানো ঠিক হলো? তেজ ঠোঁটের কোণে হালকা হাসি টানলো, তারপর বলল, কেন, আমি গেলে সমস্যা? রাইসা বলল, না মানে আমি সেটা বলতে চাইনি। তেজ বলল, জানি। তেজ শান্তভাবে বলল। কিছুক্ষণের নীরবতায় দুজনকে পালন করলো, তারপর তেজ ধীরে সরে বলল, পড়া শেষ করো, অন্যদিকে মন দেওয়ার সময় অনেক পাবে। রাইসা বলল, জি। তেজ ঘুরে ওয়াশরুমের দরজার দিকে হাঁটতে লাগলো। দরজার কাছে গিয়ে একেবারে থামলো, পিছনে না তাকিয়েই বলল, মৃগনয়নী। রাইসার বুক আবারও কেঁপে উঠলো। রাইসা বলল, জি। তেজ বলল, মনোযোগ বাইরে রাখার চেষ্টা করো, আমার উপর না। আমি ফ্রেশ হয়ে এসে দেখবো কতদূর পড়লে। কথাটা শুনে রাইসা একদম থেমে গেল, গাল লাল হয়ে উঠলো মুহূর্তেই। তেজ হালকা হাসি দিয়ে ঢুকে পড়লো ওয়াশরুমে। রাইসা বইয়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু এবার ঠোঁটের কোনো ছোট্ট হাসি। ওরিওকে আলতো করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, তুই না থাকলে আজকে কি হতো বলতো? ওরিও মিয়াও করে উঠলো, যেন সব বুঝে গেছে। রাইসা এবার সত্যি সত্যি পড়ায় মন দিল, কিন্তু মাঝে মাঝে হাত চলে যাচ্ছে নিজের বিনুনির দিকে। আর মনে পড়ছে কে একজন খুব যত্ন করে এটা বেঁধে দিয়েছে, বারবার সেই বিনুনি ধরে টানাটানি করে পড়া মুখস্থ করছে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।